তারপরে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসের, আপনাকে দিয়ে শুরু করি। আমরা সচিবালয় দিয়ে শুরু করি মূল আলোচনাটা, মানে কি হতে যাচ্ছে। সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক। সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত। ঊর্ধ্বে প্রমাণিত যে এটা পরিকল্পিত ভাবে একটা অগ্নিকাণ্ড, এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিত ভাবে অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে, এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা প্রমাণাদি নষ্ট করার প্রচেষ্টা। সব জায়গাতে আগের লোকজনকে বসিয়ে রাখা হয়েছে। এই সরকারের ভেতরে আগের সরকারের সবাইকে রেখে আসলে কি দেশ শান্ত রাখা সম্ভব কিনা? এর চাইতে অনেক বড় কিছু ঘটবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে দেশকে। যে আগুন ধরেছিল সচিবালয়ে, সেটা অবশেষে নিভেছে। নেভাতে সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না, সেখানে ছুটির দিনের কিভাবে আগুন ধরলো? আগুনটা কিন্তু ধরেছে ছুটির দিনে, মাথায় রাখবেন। 25 তারিখ দিবাগত রাতে। 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ ছিল, ছুটির দিন ছিল। ওখানে নিরাপত্তা প্রহরী ছাড়া আর কেউ ছিলেন না। কিন্তু সেই দিন দিবাগত রাতে আগুনটা কিভাবে ধরলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সচিবালয়ের আগুন এটি কোনো দুর্ঘটনাই, বরঞ্চ এটি একটি নাশকতা। এটা সকলের দাবি যে এই আগুন লাগানোর পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করা হোক। সকলেই মনে প্রাণে বিশ্বাস করছে, সকলেই একটা কথাই বলছে, সচিবালয়ের এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা হতে পারে না, এটি নিতান্তই একটি নাশকতা। দর্শক শ্রোতা মণ্ডলী, পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই আগুন লাগানো হয়েছে সচিবালয়ে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলা হয়েছে। দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে, সেগুলো নিশ্চিহ্ন করার তাগিদেই এই আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে। কিন্তু কে বা কাহারা সচিবালয়ে আগুন দিয়েছে, কারা জড়িত ছিল, কার নির্দেশেই বা সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, সেটা আমাদের কারোরই অজানা নয়। আমরা সকলেই ধারণা করতে পারি কারা আগুন লাগাতে পারে সচিবালয়ে। তবে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মুখ থেকে শুনে আসি, তিনি কি বলছেন সচিবালয়ে এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে, তার ওপিনিয়ন কি। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি কি তথ্য দিল, সচিবালয়ে কারা, কেন, কি কারণে আগুন লাগিয়েছে, আমরা সেটা দেখে আসি। সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে তার গুরুত্বপূর্ণ ওপিনিয়ন শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। তারপরে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। গোয়েন্দা প্রধান থাকতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে? এর কোনো গোয়েন্দা ফেলুর, নাকি এটা গোয়েন্দা নিজে থেকেই গোয়েন্দারা এটা করাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসের, আপনাকে দিয়ে শুরু করি। আমরা সচিবালয় দিয়ে শুরু করি মূল আলোচনাটা, মানে কি হতে যাচ্ছে, কি মনে করছে? আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে শকটা পেলাম সেটা হচ্ছে সচিবালয়ের আগুন, এবং সেটার উপরে আমি একটা পোস্ট দিয়েছি। সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক। সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত, এবং পরবর্তীতে নেভির একটা ফায়ার ফাইটিং টিমের যে বক্তব্যটা পাওয়া গেল, তাতে এটা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত যে এটা পরিকল্পিত ভাবে একটা অগ্নিকাণ্ড, এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিত ভাবে অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে, এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা প্রমাণাদি নষ্ট করার প্রচেষ্টা। আমার ধারণা এটা যেভাবে এই কার্যক্রমটা চলার কথা, একটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে সমস্ত প্রক্রিয়া, যে সমস্ত সিকোয়েন্সে কাজ হয়, আমরা গত কয়েকদিন ধরে সেটাই লক্ষ্য করতেছি। তো আপনি আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে আপনি বিতাড়িত করবেন না, আওয়ামী লীগের ছত্রছায়াকে পুরোপুরি মুক্ত করে, মানে ছত্রছায়া মুক্ত করবেন না, সেখানে তো নাশকতা হবে। আপনি এখানে তো আজকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে এটা কম না, বাট আই এম শিওর এটা একটা স্যাবোটাজ, এটা পরিকল্পিত কোনো একটা ষড়যন্ত্রমূলক কিছু। মানে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন হাই ভ্যালু টার্গেট আছে, মানে কেপিআই গুলো আছে, যেমন বিভিন্ন মিনিস্ট্রি, ব্যাংক, বা তারপরে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেমন বিভিন্ন সংস্থাগুলো বা বৈদেশিক যে হাই কমিশন গুলো, এম্বাসি গুলো, এরকম কেপিআই গুলোতে একটা নাশকতা করা হবে। তারপরে বিভিন্ন সুউচ্চ ভবনগুলোতে কিন্তু অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা আছে। তারপরে আমাদের বিভিন্ন বিদেশিরা যেসব রেস্টুরেন্টগুলোতে যায়, ওইসব রেস্টুরেন্টগুলোতে নাশকতা ঘটানোর সম্ভাবনা আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন যাতে এখানে আসে। তো এই নাশকতা ঘটানোর এই সুযোগ কে তৈরি করে দিয়েছে? আমরা দিয়েছি। এই সময় পরিষ্কার আমরা বুঝতে পারতেছি এই মুহূর্তে কারা ঘটনা ঘটাইতে পারে।
আমাদের দেশের এই মুহূর্তে কারা নাশকতা করতে পারে, এটা করতে পারে একমাত্র আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ কাদের সহযোগিতা করবে, আমরা সেই প্রতিবেশী দেশকে দেখতে পাচ্ছি তারা কি স্টেটমেন্ট দিচ্ছে, পরিষ্কার ভাবে আমরা তাদের ভূমিকা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কেন এই ক্রিমিনালদেরকে এখনো কেন আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি না? এখনো কি করে এই ব্যক্তিগুলো এই একই জায়গায় থাকতে পারে? অ্যাকচুয়ালি সেনাবাহিনী বা আরেকটা কথা, গোয়েন্দা প্রধান, এখানে গোয়েন্দা প্রধানকে একা আমি এখানে মেনশন করবো কেন? একা গোয়েন্দা প্রধান কি করতে পারে বাংলাদেশে? কিন্তু এখানে তার বাইরে আমাদের যে বেসামরিক, শুধু সামরিক বাহিনী বাদ দিলাম, বেসামরিক প্রতিষ্ঠানগুলো যারা, এটা পুরোপুরি কি অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছে? বিভিন্ন মিনিস্ট্রিগুলোতে যে আমাদের কম বয়সী উপদেষ্টা যারা আছে, এদেরকে এখন বিভিন্ন আমলারা চালাচ্ছে। আমাকে সেদিন একজন জয়েন্ট সেক্রেটারি বলতেছিল যে ভাই বিশ্বাস করবেন না যে এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি উপদেষ্টাদেরকে যা বোঝানো হচ্ছে তারা তাই করতেছে, কারণ একটু তাদের তো অভিজ্ঞতা নেই। এই যে উপদেষ্টাদের নিয়োগ করা হয়েছিল তাদের কয়জনের ব্যুরোক্রেটিক প্রসেসটা খুব ভালোভাবে জানেন। এই যে রেজনা যিনি আছেন, তাকে নিয়ে একসময় বিএনপির কয়েকজন নেতা বলছিলেন আর আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি খুব ভালো কাজ করবেন। সেই বিএনপি নেতা গতকালকে আমাকে, যিনি প্রশংসা করেছেন, তিনি গতকালকে বলছিলেন ভাই অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কেন? এই রেজনা উনি তো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে উনি মনে হয় ভারতের উদ্দেশ্য ফুলফিল করছেন। ওনার ভূমিকা সবকিছু আমাদের রাষ্ট্রের স্বার্থে বা আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা আশা করেছিলাম তা তো হচ্ছে না। তারপরে আরো একজন উপদেষ্টা আছেন, আমি যিনি কয়েক জায়গায় আওয়ামী লীগের লোকজন পদায়ন করেছেন, আমি নাম নেই, আদিলুর রহমান। উপদেষ্টা আদিলুর রহমানের নামটা কেউ নেয় নাই। আদিলুর রহমান সম্পর্কে এই যে আমি আসিফ নজরুলকে নিয়ে একটা করা হয়েছিল, আসিফ নজরুল কিন্তু অনেক বিষয় আছে, বাট আসিফ নজরুলের নাম নিয়ে আমি আরেকজনকে কিন্তু বাঁচিয়ে দিয়েছি। সেটা কি? আসিফ নজরুলকে যখন এই মুস্তফা সরোয়ার ফারুকী নিয়ে তাকে যখন এখানে জড়ানো হয়, এখানে অন্যতম কারিগর ছিল এই আদিলুর রহমান। আদিলুর রহমান কিন্তু এই জায়গায় মুস্তফা সরোয়ার ফারুকী যখন উপস্থাপন করা হয়, সেখানে আমাকে আমি নিজে আসিফ নজরুলের কাছে এই প্রশ্নটা করেছিলাম যে আপনি কি এই মুস্তফা সরোয়ার ফারুকীর নাম প্রস্তাব করেছিলেন? আসিফ নজরুল তখন বলেছিল যে যখন রেজওয়ানা এবং আদিলুর রহমান এরা যখন তার নামটা নিয়েছিল, আমি তখন অবাক হয়ে বলেছিলাম মুস্তফা সরোয়ার ফারুকী, মানে সে অবাক হয়ে অনেকটা মানে সারপ্রাইজ হয়ে তিনি কথাটা মেনশন করেছিলেন। তার মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা অনেক ক্ষেত্রে আমরা একজন দুইজন অপরাধীর নাম নিলে বা একজন দুইজন সন্দেহভাজন ব্যক্তির নাম নিলে অনেক প্রকৃত অপরাধীরা কিন্তু ঢেকে আড়ালে পড়ে যাচ্ছেন। এই আদিলুর রহমান নামটা কিন্তু কেউ নিচ্ছে না। এবং ওনার আরো কয়েকটা বিষয় আছে, আমি এগুলো বলতে গেলে সময় নষ্ট হবে। আরো অনেকগুলো ব্যক্তি যারা আওয়ামী লীগের তারেক সিদ্দিকীর ডান হাত ছিল, তার সময় নিয়োগ প্রাপ্ত, সেই সব ব্যক্তির এক্সটেনশন করছেন, সেই সব ব্যক্তিকে উনি নিয়োগ দিয়েছেন, এই আদিলুর রহমান। কিন্তু তার নামটা কিন্তু আমরা কেউ নিচ্ছি না। তো আমাদের এখানে উপদেষ্টাদের মধ্য থেকে আপনি এখানে এক দুজন বাদে অধিকাংশ উপদেষ্টা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা বিভিন্ন মানুষকে শেল্টার দিচ্ছেন। তাদের কাছে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কর্মকর্তা তদবির করছেন, লিয়াজও করতেছেন, তারা সেই লিয়াজও শুনে তাদেরকে পদায়ন করছেন অথবা তাদের এক্সটেনশন দিচ্ছেন, তাদেরকে টিকে রাখছেন। তো আমরা এখনো সময় আছে, যদি বড় ধরনের নাশকতা থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই সত্যিকার অর্থে, তাহলে আমাদের উচিত অতি দ্রুত বিভিন্ন জায়গায় একদম রেডিক্যাল পরিবর্তন আনা। আমাদের এখন পর্যন্ত আমরা পুরা গোয়েন্দা সংস্থা থেকে পুরনো লোকগুলোকে সরাতে পারিনি। আমাদের গোয়েন্দা সংস্থার ডিজি চেঞ্জ হয়েছেন, কয়েকজন ডাইরেক্টর চেঞ্জ হয়েছেন, এখন অনেক কর্মকর্তা চেঞ্জ হয়নি। আমি ধন্যবাদ জানাই র্যাবের অতিরিক্ত ডাইরেক্টর অপারেশন এডিজি অপারেশন করেন ইফতেখার, তাকে আমি ধন্যবাদ দিই। উনি দায়িত্ব নেওয়ার পরে আমি এই একজন লোককে দেখেছি যে র্যাবের সব সিও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের পদগুলোর জন্য উনি নিজে পার্সু করে সেই র্যাবের পরিবর্তনটা ঘটাইছেন, যেটা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে করা হয়নি। বাট এখন র্যাবের তো অতটা ক্ষমতা নেই, র্যাবের পরিবর্তন আসলে খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি। কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে পরিবর্তন জরুরি, যেমন সংস্থাপন মন্ত্রণালয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু সেই সংস্থাপন মন্ত্রণালয় এপিডি থেকে শুরু করে সচিব থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তাদের কয়জন আমাদের জন্য রিলায়েবল? ভূমি মন্ত্রণালয় এখন অনেকগুলো জায়গায় অনেকগুলো লোক আছে, কয়েকজন ডিসি আছেন। মুন্সিগঞ্জের ডিসি, আমি একদম নাম স্পষ্ট করে বলি, মুন্সিগঞ্জের ডিসির ব্যাপারে পরিষ্কার কথা আছে যে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং তিনি ঘন ঘন গোপালগঞ্জ যাইতেন, এই টুঙ্গিপাড়া যে সেখানে বিভিন্ন জনের সাথে তদবির করতেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের কথা বলে ওখানে লিয়াজও করে বেড়াইতেন। তিনি মুন্সিগঞ্জের ডিসি হিসেবে এখন আছেন এবং এই মুন্সিগঞ্জের ডিসিকে কোন একজন উপদেষ্টা সরাসরি তাকে প্রোটেক্ট করছেন, কেউ এই কথা বলছেন না। এবং এই মুন্সিগঞ্জের ডিসি সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু তাকে কেউ সরাইতে পারছেন না, কারণ একজন উপদেষ্টা সরাসরি তাকে টিকিয়ে রাখছেন। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসি আছেন বা এসপি আছেন, বিভিন্ন কর্মকর্তা আছেন, তারা কিন্তু কোনো না কোনো উপদেষ্টাকে ধরে ম্যানেজ করে চলে যাচ্ছেন। তখন ওই উপদেষ্টা কি বলছেন, আমাদের তো একটু দক্ষ লোক দরকার আছে, শুধু সৎ লোক খুঁজলে হবে, শুধু নিরপেক্ষ আমি বিরোধী খুঁজলে হবে, আমাদের দক্ষ লোকের প্রয়োজন নেই। উনি দক্ষতার নামে একজন বদমাশকে ওখানে বসিয়ে রাখছেন, যিনি এই আমাদের দেশ বিরোধীদেরকে শেল্টার দিচ্ছেন।
কোনো ইয়া করা হচ্ছে না। আমরা উপদেষ্টাদের দোষ দিতে পারি, অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কার্যক্রম, ব্যক্তিগত মতাদর্শতা, আমরা যেটা জানি তার ইনফ্লুয়েন্সটা অবশ্যই থাকবে, কিন্তু তাদের চারিপাশে যারা আছে, তারা যাদেরকে নিয়ে কাজ করছে, তারা যদি তাদেরকে মেনে নিয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো তারা স্বৈরাচারের দোষর। কিন্তু তাদেরকে যদি পরিবর্তনের কোনো চেষ্টা নাই করে তাহলে কিভাবে তারা সরকার চালাবে? তারা তো তাদের ওই মাথার ইনস্ট্রাকশনে চলছে। উপদেষ্টাদের আমি মনে করি বোঝা উচিত যে তাদের যদি স্বাধীনভাবে তাদের অবস্থান নিশ্চিত করতে হয়, কার্যক্রম চালাতে হয়, তাহলে তাদের টিমকে সেট আপ করতে হবে। এই বিষয়টা খেয়াল না করলে এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটতে থাকবে। আমি যেটা আমার সকালবেলা যেটা অবজারভেশন দিয়েছি, 19টা ইউনিট গেছে, এর মধ্যে 9টা ইউনিট শুধু টিভিতে ফটো সেশন করছে রাস্তায় দাঁড়ায়। একটা সেক্রেটারিয়েট বিল্ডিং এ ফায়ার ব্রিগেডের গাড়ি কেন ঢুকতে পারবে? আগুন নিভাতে এত সময় কেন লাগবে? সবাই খুব অত্যন্ত দৃঢ়ভাবে খুব সামর্থ্য দেখাচ্ছে। আমরা 1:52-তে খবর পেয়েছি, 1:54-তে 50-এ খবর পেয়েছি, 52-তে মুভ করেছি, 54-তে আমরা পৌঁছে গেছি, কিন্তু কেউ বলতেছে না যে আমরা প্রথম পানি স্প্রে শুরু করছি কখন। আগুন নিভাতে তো উপস্থিতি না, কার্যকর পানি ক্ষমতা বেশি ছিল স্যার, মানে কাজের চেয়ে এই কথাগুলো সবাই এত চলাচল করে বলার প্রয়োজন ছিল না। কয়টা ইউনিট পানি দিতে পারছে, কয়টা ইউনিট অকার্যকর ওখানে বসেছিল, কয়টা ইউনিট ঢুকতে পারে নাই, গেট ভেঙে কেন ঢুকতে হলো? এটা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা? পাবলিকের একটা বিল্ডিং ভাঙো, আগুন ধরলে পরে রাজুক আসে, বিভিন্ন সংস্থা আছে, ফায়ার ব্রিগেড এসে হাজার রকম আইন কানুন সব দেখায়। আচ্ছা, আমি দেখতে চাই যে সেক্রেটারিয়েটে এই আইন কানুন গুলা কার্যকর হচ্ছে কিনা। তদন্ত কমিশন গঠন হয়, কিন্তু যেটা রিপোর্ট আমরা জানতে চাই কি হয়েছে। এই না হলে কিন্তু এগুলো চলতে থাকবে। এই নাটক সারা জীবন ধরে আমরা দেখে আসছি, যেগুলোকে আমাদের এই নতুন তদন্ত কমিটি গঠনের এই আদেশটা আমাদেরকে মোটেও আনন্দিত বা স্বস্তি দেয়। ছোট্ট একটা ইনফরমেশন দেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই জায়গার যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এডিসি বা এসপি পদমর্যাদার 1-2 জন অফিসার থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিভিন্ন সিকিউরিটিটা দেখার জন্য। খুব দুঃখজনক হলে সত্য, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায়িত্বে যে পুলিশ অফিসার ছিলেন তিনি ছিলেন মনিরুলের সবচেয়ে বিশ্বাসভাজন একজন অফিসার। ভাই সচিবদের পিএস 10 জন এখান থেকে বের হয় নাই, সবাই এই মন্ত্রণালয়। আমি কিন্তু এই বিষয়ে সবসময় একটা উদাহরণ সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি টার্কির এক্সাম্পলটা নিই, এরদোয়ান যখন ক্ষমতা নেয়, এই কুয়ের মাধ্যমে একটা যে পরিবর্তনটা আসে, কুয়ের একটা গল্প শুনলাম, একটা ঘটনা আমরা জানলাম। 3-4 দিন পরে দেখি 6,000 জাজ চাকরিচ্যুত হয়েছে, কয়েকদিন পরে দেখি 5,000 সরকারি কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। তার মানে উনি বুঝছেন যে আমাকে যদি ক্ষমতা ধরে রাখতে হয়, ঠিক মতো কাদের থেকে আমার মুক্তি পেতে হবে, কাদেরকে পরিবর্তন করতে হবে। সে সমস্ত কার্যক্রম আমরা একেবারেই নিচ্ছি না, কোনো চেষ্টাও করছি না। আমরা মনে করছি যে এরা সব দেশপ্রেমিক অফিসার, কোনো কারণে হাসিনার প্ররোচনায় বা আওয়ামী লীগের প্ররোচনায় এরা বিপদে চলে গেছিল। আমার অবস্থান, আমার পার্সোনালিটি, আমার জ্ঞান গরিমা সবকিছু তাদেরকে আবার রাস্তায় নিয়ে আসবে, কিন্তু বাস্তবে বাংলাদেশে সেটা কোনোদিন সম্ভব না। এটা কিন্তু অ্যাবসলিউটলি ওয়েল মোটিভেটেড তারা ছিল। জি, আমরা যেটা দেখতেছি যে এই জন্য আমি বলতেছি যে শুধু উপদেষ্টাদের দোষ দিব, কিন্তু তারপরেও তাদের টিমটা তো কমপ্লিট রয়ে গেছে। এখন তারা নিজেরা যদি ইনভলভ থাকে না আমরা সন্তুষ্ট আমাদের টিম নিয়ে, তাহলে অবশ্যই আমি রেজার সাথে। এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো, এটা সব বিভিন্ন জায়গায় কোথাও কোনো ধরনের পরিবর্তন করা হয় নাই। এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা কতদূর সম্ভব হবে? এখন যে হযবরল অবস্থা, এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আপনি এত কথা বলেন কেন, ইলিয়াস হুসাইন এত কথা বলে কেন, কনক সারোয়ার এত কথা বলে কেন, এই সরকার তো আমাদের সরকার। তো আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না। এখন যেটা ঘটলো, করণীয় কি? আলাপ করতে করতে পেলাম যে এই তদন্ত কমিটি হচ্ছে এই আগুনে 7 জন মেম্বারের, এবং একটা নাম স্থির করছে জনাব মোহাম্মদ খালিদ রহিম, অতিরিক্ত সচিব, জেলা এবং মাঠ প্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ। আর বাকিগুলো দেখেন, আমি পড়তেছি, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের প্রতিনিধি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি। এই কমিটি কোনো ফাংশন করতে পারবে না। এত বড় একটা ঘটনা এবং একটা তদন্ত কমিটি হইলো, নামগুলো বের করতে পারলো না যে আমি কোন পার্সনকে দেবো। তদন্ত কমিটি সবসময় হয় পার্সন। আমরা কমিশনের চেয়ারম্যান কেন খুঁজি? কারণ আমরা হাসান নাসির সাহেবের রিকমেন্ডেশন দিলাম নাম ধরে, কারণ ওই ব্যক্তিটা ইম্পর্টেন্ট। আর এইটা তো ইন্ডিপেন্ডেন্ট হবে না, কারণ সচিবালয়ে
সচিবালয়ে আগুন লাগছে, আমি আরেকজন সেক্রেটারিকে দিচ্ছি দায়িত্ব, ওর বাইরে থেকে দিতে হবে তো। সচিব একজন অবসরপ্রাপ্ত সচিব হইলে সেটা একটা কথা ছিল, হ্যাঁ, এর বাইরে থেকে দিতে হবে। আর তারপরে দেখেন এখানে বিচার বিভাগের কোনো প্রতিনিধিত্ব নেই, আর অমুক প্রতিনিধি সাহেব পাঠিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে এই মিটিং এ তুমি যাও, ওই মিটিং এ আরেকজন যাবে, ওই মিটিং এ আরেকজন যাবে, এইভাবে। এই তদন্ত কমিটি আমাদের কাছে গ্রহণীয় না। এই তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, রেসপেক্টেবল ফিগারদেরকে দিয়ে এটা কনসিস্ট করতে হবে। দরকার হলে 2-3 দিন সময় নেন, এই একদিনের মধ্যে দিতে হবে তা না, 2-3 দিন সময় এটা বাতিল করতে হবে, 2-3 দিন সময় নিয়ে এই তদন্ত কমিটি করতে হবে এবং এটা যেন সর্বোচ্চ গুরুত্ব নিয়ে কাজ করতে পারে সেই কাজ করতে হবে, ব্যবস্থা করতে হবে। এবং এইখানে বিচার বিভাগের অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে, এইখানে আর্মির অংশগ্রহণ থাকতে হবে, সেনাবাহিনীর অংশগ্রহণ থাকতে হবে, সাবেক গোয়েন্দাদের অংশগ্রহণ থাকতে হবে। এটা কমপক্ষে 10-12 জনের একটা কমিটি হতে হবে এবং তাদেরকে সমস্ত রিসোর্স দিয়ে এদেরকে সাহায্য করতে হবে যেন তারা ফাংশন করতে পারে। আমার বলার শেষ আর কি। পিনাকিদা সরি, একটা আমি যেহেতু প্রফেশনালি এই সাবজেক্ট ম্যাটারের উপর প্রশিক্ষণ নিয়েছি আমি, এবং আমি বিদেশে একটা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে কাজ করি, তো আমি অ্যাকচুয়ালি নর্মালি এই যে ফায়ার ইনসিডেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ইউনাইটেড নেশনসে আমাদের আর্মি অফিসাররা যা কাজ করে তাদের সবার জানার কথা, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সব ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সব জায়গায় কখনো কোনো ফায়ার ইনসিডেন্ট, ইভেন আমি যে বিদেশি প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করি এখানেও কোনো ফায়ার ইনসিডেন্ট ঘটলে যদি সেখানে কোনো সামরিক অফিসার ওই প্রতিষ্ঠানে, সেটা ইউনাইটেড নেশনস যদি হয়, কোনো সামরিক কর্মকর্তা থাকে, তাকে ফার্স্ট ওখানে তদন্ত কমিটিতে ঢুকানো হয়, একদম ফার্স্ট প্রায়োরিটি। এবং এটার কারণ কি হচ্ছে যে ফায়ার ইনসিডেন্টটা ঘটার ক্ষেত্রে এখানে যে ধরনের প্রবাবল সিমটমস গুলো বা যে ধরনের আপনার ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন বা যে প্রসেসটা ফলো করবেন, এটা একজন সামরিক অফিসারের অন্য সবার চেয়ে ভালো জানার কথা। কিন্তু দুঃখজনক হচ্ছে এই তদন্ত কমিটি আপনি যেটা দেখেন, এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি এটা দেখতেছিলাম, এখানে একজন ব্যক্তিকে রাখা হয়নি যার এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ আছে, একজন না। জি, তার মানে এটা ফাংশন না করে চেষ্টা করা হচ্ছে। যে আগুন ধরেছিল সচিবালয়ে সেটা অবশেষে নিভেছে, নেভাতে সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না, সেখানে ছুটির দিনের কিভাবে আগুন ধরল? আগুনটা কিন্তু ধরেছে ছুটির দিনে, মাথায় রাখবেন। 25 তারিখ দিবাগত রাতে, 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ ছিল, ছুটির দিন ছিল, ওখানে নিরাপত্তা প্রহরী ছাড়া আর কেউ ছিলেন না। কিন্তু সেই দিন দিবাগত রাতে আগুনটা কিভাবে ধরল? ধরা যাক, যতটুকু আমি বুঝেছি পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকা যে নিউজগুলো আমরা পড়েছি, সেগুলো পড়ে যেটা মনে হয়েছে যে এটা কেবলই শর্ট সার্কিটের মাধ্যমে ধরেছে, সেরকম বোধ করি নয়। আমি কয়েকজন বিশেষজ্ঞ বক্তব্য পড়লাম এর মাঝখানে, যেমন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমদ খান, তিনি বলেছেন এটা স্যাবোটাজ বা নাশকতামূলক হওয়ার সম্ভাবনা বেশি। আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে 3-4 জায়গায় লাগার কথা নয়, দুর্বৃত্তদের লাগানো আগুনেই এমনটা হয়, একসঙ্গে কয়েকটা জায়গায় আগুন লাগছে। কিন্তু শর্ট সার্কিট হলে এক জায়গায় ধরবে, তারপর সেখান থেকে ধীরে ধীরে সব জায়গায় ছড়াবে। তো এটা কিভাবে সম্ভব হলো? এবং উনি এটাই বলেছেন যে এটা শর্ট সার্কিট নয়, উনি বেশ কিছু এক্সাম্পল দিয়ে লজিক দিয়ে কথাটা বলেছেন। আরেকজন এই ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলছেন যে আগুন যদি 6 তলাতে হয়, সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমেও কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা হতে পারে। ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকেছিল কিনা সেটার আলামত খুঁজতে হবে। এটা স্যাবোটাজ না এমন ভাবার কোনো কারণ নাই। তার মানে উনিও এটাকে স্যাবোটাজই বলছেন। আবার উনি আরেকটা বলছেন যে যেসব কার্যালয়ে আগুন লেগেছে সেখানে ডানে বায়ে কিভাবে ভবনের প্রান্তে চলে যায়, আবার নিচেও আগুন 2 কোণায় পৌঁছে যাওয়া অবিশ্বাস্য। এখানে বারুদের ব্যবহার হতে পারে, সেটাও তদন্তে খুঁজতে হবে। তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে আগুনটা লাগানো হয়েছিল, আগুনটা লেগে যায়নি। এখন যে প্রশ্নটা শুরুতে করেছিলাম যে ছুটির দিনে কিভাবে লাগলো, তাহলে যদি কেউ ওখানে বোম রেখে সে আসে অথবা অন্য কেউ কিছু করে থাকে, যদি সে বহিরাগত কেউ হয়, তাহলে তো সে আগের দিন গিয়েছিল, আগের দিন গেল 24 তারিখে, 25 তারিখ সকাল থেকে ছুটি, ওখানে কেউ যায়নি, 25 তারিখ দিবাগত রাত 1:30টার পরে আগুনটা ধরেছে। তাহলে এই যে একটা লম্বা সময়, 24 ঘন্টারও বেশি সময়, এটা কিভাবে সম্ভব হলো? ওখানে
তাহলে কি উনি যদি আগুন লাগিয়ে এসে থাকেন, সেটা তো মানে 2-3 ঘন্টার মধ্যে জ্বলে যাওয়ার কথা। তার মানে এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হতে পারে, স্যাবোটাজ হতে পারে, টাইম বম হতে পারে, একসঙ্গে অনেক জায়গায় হতে পারে, অথবা ওই সময়ে তারা হয়তো ভেতরেই ছিল। অনেক কিছু হতে পারে, আমি জানি না কিভাবে। কিন্তু তারও চেয়ে বড় কথা, এটা কিন্তু সচিবালয়ের মধ্যে হয়েছে, মানে দেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কার্যালয়, যেখানে মন্ত্রীরা বসেন, সচিবরা বসেন, মন্ত্রণালয়ের কাজকর্ম হয়, সেখানে আগুনটা ধরেছে। এই আগুন নিয়ে আমি বিদেশের পত্রিকা, ইন্ডিয়ার পত্রপত্রিকা দেখলাম, তারাও কিন্তু এটা নিয়ে বেশ বড় বড় শিরোনাম করেছে, কেন এই আগুনটা ধরল। এখন এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন? অনেকে দ্রুত বলে ফেলেছে, অনেক উপদেষ্টা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, সেটাকে থামানোর জন্য হয়েছে। কেউ বলছেন এটা স্যাবোটাজ হয়েছে, ছাত্ররা বলছে এটা ষড়যন্ত্র চলছে, এরকম অনেক কিছুই কিন্তু বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কাজটা করলো কারা? আমি সবসময় যে কথাটা বলি, এটা আমি বলি না, এটা অপরাধ বিজ্ঞানীরা বলে, যখন এরকম কিছু একটা অপরাধ সংগঠিত হয়, তখন আপনি প্রথম দেখবেন এই সংগঠিত অপরাধের ফলে লাভবান কে হচ্ছে, মানে কারা বেনিফিশিয়ারি এটার, এটা হলে কার লাভ হয়। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদও তুলেছেন। তিনিও বলেছেন ওনারা নাকি বেশ কিছু দুর্নীতির কাজকর্ম করছিলেন, দুর্নীতির কিছু কিছু দলিলপত্র ছিল, বিশেষ করে মানে লোকাল গভর্নমেন্টের। তো সেখানেও হতে পারে, কিন্তু যেগুলো পোড়া হয়েছে এটা তো কাগজ পড়েছে। আমার ধারণা এইভাবে যে কাগজের জন্য যে খুব একটা দলিল দস্তাবেজ খুব পড়ে গেছে, এটা আমি মনে করি না। কারণ যেগুলো পড়েছে এটা কপি নিশ্চয়ই আছে কোথাও না কোথাও। এবং তারও চেয়ে বড় কথা, আজকাল তো সমস্ত আলাপ আলোচনা, তারপরে আপনার করেসপন্ডেন্স যেগুলো হয়, চিঠিপত্র লেনদেন, সবই তো কম্পিউটারাইজ, এগুলো সার্ভারও থাকার কথা। কাজে ওর মাধ্যমে যে খুব বেশি একটা ঝামেলা হয়ে যাবে আমি তা মনে করি না। তাহলে এটা কি, এটা কি সরাসরি কোনো ক্ষতি হবে? এটা আমার মনে হয় না খুব, আমি জানি না অবশ্য, এটা তদন্ত হতে পারবে, বেরিয়ে আসবে। আমার ধারণা যে এরকম দুর্নীতিকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য একদম বিনষ্ট, চিরস্থায়ীভাবে বিনষ্ট করার জন্য এগুলো হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। কারণ সব ফাইলেরই কপি কোথাও না কোথাও থাকার কথা। তাহলে ঘটনাটা ঘটলো কেন? তাহলে এটা কি কোনো হুমকি? এটা কি কারো কোনো একটা গোষ্ঠী নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য এই কাজটা করেছে? সরকারকে বোঝাতে চেয়েছে দেখো আমরা চাইলে কিন্তু পারি, এমন কি কেউ? তাহলে কারা তারা কারা? তারা কি কোনো পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ? এটা কিন্তু বলা কঠিন। আবার ধরেন গত 2 দিন ধরে সচিবালয়ের সবচেয়ে বড় ঘটনা কোনটা? সচিবালয়ে বলেন অথবা সরকারের প্রশাসনে বলেন, সেটা কোনটা? সেটা হলো বিভিন্ন ক্যাডার নিয়ে আন্দোলন। প্রশাসন ক্যাডার তারা আন্দোলন করতেছে, আলটিমেটাম দিচ্ছে। আবার প্রশাসন ক্যাডারের বাইরে যে আছে 26 ক্যাডার যারা আছে তারা আন্দোলন করতেছে, তারাও পাল্টা হুমকি দিচ্ছে। প্রশাসনের ক্যাডারদের এই সমস্ত মানে আপনার হইচইয়ের কারণে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এগুলো তো আছেই। এবং প্রশাসন ক্যাডার বলতে এখন যেটা বোঝায়, ধরেন গত 2 বছর 3 বছর 5 বছর আগে যারা ক্যাডার ছিল, এখনও যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে, তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে। কাজেই আওয়ামী লীগ কি তাদের দিয়ে কিছু করাচ্ছে? আমি কিন্তু এই সন্দেহগুলো করবো, কারণ আমি সবসময় কিন্তু আওয়ামী লীগের আমলাদের উপর নির্ভর করতে চাই নাই। আমি সবসময় বলেছি যে আন্দোলনের মাধ্যমে আসা একটা সরকার কখনো যাদেরকে সরিয়ে তারা আসলো সেই সরকারের আমলা দ্বারা পরিচালিত হলে পরবর্তী সরকার ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। এবং এটা আমি একদম শুরুর দিন থেকেই বলে এসেছি, আপনারা ইউটিউবে খুঁজলে বহু এরকম নমুনা পাবেন। এবং আমি উদাহরণ দিয়ে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার যে 3.5 বছরের বেশি টিকতে পারেনি, তার কারণ হলো উনিও এসে কিন্তু সেই পরাজিত পাকিস্তান যে সরকার ছিল তাদের আমলার উপর নির্ভর করেছিলেন। এখন এগুলো কি সেরকম কিছু? আবার অতি দ্রুত যারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, যারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন, অনেকেও হতে পারে সেই ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে কিন্তু আবার আরেকটা প্রবণতা দেখা যায়, সেটা হলো যারা দেখতে পারি না অথবা যে দলকে অপছন্দ করি সেই দলের লোকজনদের নাম দিয়ে তাদের একটু সাহায্য করা, যে প্রবণতা আমরা 15 বছর আওয়ামী লীগের মধ্যে দেখেছিলাম। কোথাও একটা আগুন ধরলো, যেই ধরুক, অ্যাক্সিডেন্টই হোক, বসার কয়লেই আগুন ধরুক, দেখা যেত আওয়ামী লীগ সরকার তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম জড়িয়ে দিতেন, জামাতের লিডারদের নাম জড়িয়ে দিতেন, এবং একটা তাদের খুব প্রিয় একটা শব্দ ছিল আগুন সন্ত্রাস।
তারা এগুলি করতেন। এখন পার্কে আমরা পুনরাবৃত্তি পাবো, সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো এই সবগুলি মিলিয়ে কি দাঁড়াবে সামনের দিনগুলোতে? আবার ধরুন, এই সরকার কিন্তু কিছুদিন ধরে তারা সংস্কার নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়েও কথা হচ্ছে, কারণ নির্বাচন কমিশনার তার মধ্যে ঘোষণাই করলেন যে নির্বাচনে একটা সম্ভাব্য সময়সীমা দেখালেন, এগুলিও কথা হচ্ছে। তো তার মধ্যে এই আগুন তাদেরকে স্বাভাবিক গতি যে পথ, সেই পথের মধ্যে কোনো বাধার সৃষ্টি করবে, সেটাও হতে পারে। যারা বিলম্বিত নির্বাচন চান, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, তাদেরও কোনো চিন্তা এখানে কাজ করতে পারে। অথবা যারা বিকল্প কোনো চিন্তা করছেন যে একটা গোলেমালে একটা ঝামেলা পাকিয়ে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে অন্য কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় কি না, যদি এমন চিন্তা কেউ করে থাকেন, তাদের চিন্তার জন্য এই ধরনের ঘটনাও কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে। কাজেই সব দিকেই নজর দিতে হবে। এর মধ্যে সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত কমিটি রিপোর্ট দিবে। আমি অবশ্যই এই ধরনের তদন্ত কমিটির উপর খুব একটা ভরসা করি না, এই কারণে এই ধরনের তদন্ত কমিটি আসলে বজ্রাটনি ফসকা কেনার মতোই হয়। তারপরেও আমরা দেখি খুব দ্রুতই তো 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, আমরা 3 দিন অপেক্ষা করি, দেখি সরকার এখান থেকে আসলে কি ইঙ্গিতটা আমাদের জন্য বয়ে আনেন। আমরা আমাদের জায়গা থেকে আসলে মনে করি সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে, তারাই অভ্যুত্থানের রাজপথ থেকে লড়াই করেছে, তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময় যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো শাস্তে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি, কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি, আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার। কোন জায়গায়, সেটা সচিবালয় হোক, আমলাতন্ত্র হোক, বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক, যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে, তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। আমরা এই সুযোগ আর দেওয়া যাবে না। ওই 3, 4, 5 আগস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো সচিবালয়ে বসে কিভাবে অফিস করে। অথচ এই অভ্যুত্থান যদি সফল না হতো, তাহলে ওই খুনি শেখ হাসিনার দোসররাই আমরা যারা আন্দোলন করেছি, আমাদের সকলকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা এতদিন বছরের পর বছর ধরে ব্যক্তি স্বার্থকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, এ সকল তোষামতকারী দালাল দাসদেরকে অবিলম্বে ওই চেয়ারগুলো থেকে অপসারণ করতে হবে। এবং আমরা এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হবে, অলরেডিও হচ্ছে, এগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে না পারি, তাহলে ওই খুনিদের আবার পদচারণা এই বাংলাদেশে দেখা যাবে। সেই জায়গা থেকে এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং এরকম ঘটনা আর যেন না হয়, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা রাজপথে রয়েছে তাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ যেই ভূমিকা পালন করার দরকার সেটি পালন করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন সচিবালয়ে কারা, কেন, কি কারণে আগুন লাগিয়েছে, আগুন দিয়েছে, সেটা স্পষ্ট হলেন। তো এখন আমাদের দাবি থাকবে, যে বা যাহারাই হোক না কেন, যারা আগুন লাগিয়েছে সচিবালয়ে, তাদেরকে অতি দ্রুত, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করা হোক। কারণ সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় আগুন দিয়ে তারা পার পেয়ে যাবে, এটা কোনোভাবেই হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামতটা জানাবেন। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করছেন যে সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা? আমার তো মনে হয় না।
আমি নিশ্চিত যে এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের এক অংশ। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক না হয় তাহলে সামনে আরও ভয়াবহ দুর্ঘটনা আমাদের ঘটবে, দুর্ঘটনার সম্মুখীন হয়তো আমাদের হতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।